ইসকেমিক অ্যান্ড হেমোরেজিক স্ট্রোক অলরেডি অনেকটাই পড়ে দিয়েছি। টুডে আই শ্যাল ডিসকাস অ্যাবাউট সাবারকোনয়েড হ্যামোরেজ। সাবারকোনয়েড হ্যামোরেজ কেমন, এটা 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 আলাদাভাবে বলার উদ্দেশ্য এই যে একটু পরে তোমরা বুঝতে পারবে না যে সাবারকোনয়েড হ্যামোরেজ কেন, এটাও তো একটা হেমোরেজিক স্ট্রোক। আমরা হেমোরেজিক স্ট্রোক তো ভাগ করছিলাম যে 15% মতো হেমোরেজিক স্ট্রোক, তার ভিতরে 10% হচ্ছে ইন্টারপ্যারেনকাইমাল হ্যামোরেজ এবং 5% হচ্ছে তোমার সাবারকোনয়েড হ্যামোরেজ, তাই তো? মানে ইট ইজ লেস কমন। সাবারকোনয়েড হ্যামোরেজ হচ্ছে হ্যামোরেজ ইন দ্য সাবারকোনয়েড স্পেস, দ্যাট ইজ পায়ে এবং অ্যারাকনোয়েড ম্যাটারের মাঝখানে ব্লিডিং হবে, তাই তো? তো ইট ইজ লেস কমন দেন hemorrhagic and ischemic stroke. It is a neurosurgical emergency. আমরা তো মেডিসিনে কিছু কিছু ইমার্জেন্সি ডিজিজ মনে করি, কেমন? তার মধ্যে এই যে সাবারকোনয়েড হ্যামোরেজ এটা একটা নিউরোসার্জিক্যাল ইমার্জেন্সি। যদিও এটা আমরা ধরো নিউরো মেডিসিনে বা নিউরোলজিতে পড়াচ্ছি, কিন্তু এটা বেসিক্যালি ইট ইজ এ নিউরো সার্জিক্যাল ইমার্জেন্সি, কেমন? তো যেটা বলতেছিলাম যে ইট ইজ লেস কমন দেন ইসকেমিক অ্যান্ড হেমোরেজিক স্ট্রোক, কেমন? তো এটার ইনসিডেন্স বা এপিডেমিওলজি হচ্ছে ধরো প্রায় ইনসিডেন্স ইজ অ্যাবাউট 6 per 1 lakh পপুলেশন। ওমেন একটু ওমেন আর মোর অ্যাফেক্টেড দেন ম্যান, 3:2 এই রেশিওতে। আর সাধারণত ধরো এটা মোটামুটি মিডল এজ পেশেন্টদেরই বেশি হয়, ইয়ং বা মিডল এজ পেশেন্ট, ধরো আফটার 40 ওদিকে ধরো 65 বা এর নিচে এই বয়সী বেশি হয় আর কি সাবারকোনয়েড হ্যামোরেজ। তো সাবারকোনয়েড হ্যামোরেজের কমন কারণ হচ্ছে, কমনেস্ট কারণ, due to rupture of the secular aneurysm, সেকুলার অ্যানিউরিজম বলে বা বেরি অ্যানিউরিজম বলে। এই যে একটা ছবি দেখতেছো, একটা ছবি দেখা যাচ্ছে? না স্যার। ছবি দেখা যায় না? না স্যার। যায় না? আচ্ছা, যাক, তোমাদের আমি দেখাচ্ছি। এই যে এটা হলো সেকুলার অ্যানিউরিজম বা বেরি অ্যানিউরিজম বলে। সাবারকোনয়েড হ্যামোরেজের কমনেস্ট কারণ হচ্ছে রাপচার অফ দা সেকুলার, কেমন, অথবা বেরি অ্যানিউরিজম। এটা স্যাক মানে অ্যানিউরিজম হচ্ছে ইট ইজ দ্য স্যাক লাইক পার্মানেন্ট ডায়ালাটেশন অফ দ্য ব্লাড ভেসেল। অ্যানিউরিজমের ডেফিনেশন হচ্ছে ইট ইজ দ্য স্যাক লাইক, এটা একটা স্যাক, দেখো এই যে একটা স্যাক, এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে নেক। স্যার দেখা যায় না। কি ব্যাপার? স্যার ক্যামেরাটা একটু উপরে স্যার, এই জন্য শরৎদা ক্যামেরাটা একটু নামাই দেন তো। এটা দেখা যায়, দেখো তো, আইকু নামান। দেখা যায়? স্যার দেখা যায় না? তাই স্যার। হ্যাঁ, স্যার মানে স্যার কাগজটা একটু কাছে রাখুন। স্যার ক্লিয়ার দেখা যায় না স্যার। আমি অন্য কালি দিয়ে দিতেছি, দেখো না? স্যার ওই যে ল্যাপটপে ক্যামেরার জন্য মনে হয়। আচ্ছা আচ্ছা।
দেখো যে এখন দেখা যায়, জি স্যার এখন দেখা যায়। জি স্যার দেখা যায় স্যার এই যে একটা এনিরিজম, জাস্ট আমি একটা ড্রয়িং করছি, এটা একটা এনিরিজম, এটা সেকুলার বা বেরি এনিরিজম বলে। বেরি মানে BERRY, বেরি এনিরিজম। এটা হচ্ছে একটা স্যাক লাইক পার্মানেন্ট ডাইলেটেশন অফ দ্য ব্লাড ভেসেল। কেমন? এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে নেক। তাহলে এটা এনিরিজমের কয়টা পার্ট? এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে নেক। তো এই এনিরিজমটা, এই দেখো একটা ব্লাড ভেসেল, এটা ব্লাড ভেসেল, আমি ব্লাড ভেসেল আরো দিয়ে দেখাচ্ছি যে এইদিকে তো এদিকে ব্লাড ফ্লো, এদিকে ফ্লো করে। এই ব্লাড ভেসেলটা এখান থেকে ডিভিশন হয়ে গেছে, দুইটা ভাগ হয়ে গেছে। যেখানে ভাগ হয়ে গেছে এখানে দেখো একটা এনিরিজম, যেখানে ডিভিশনটা হয়েছে ব্লাড ভেসেলটা যেখানে ভাগ হয়ে গেছে, তার মানে ব্লাড সার্কুলেশন হচ্ছে এইদিকে তো এইদিকে যাচ্ছে। যেখানে তোমার এই ব্লাড এই আর্টারিটা যেখানে ডিভিশন হচ্ছে, এইদিকে একটা ব্রাঞ্চ গেছে, এইদিকে একটা ব্রাঞ্চ গেছে, তার এই দেখো ব্রাঞ্চিং পয়েন্টে এটা একটা সেকুলার এনিরিজম। এটা স্যাক লাইক, যেমন পার্মানেন্ট ডাইলেট। আর একটু স্যার লেফট একটু সাইডে ধর। স্যার ক্যামেরার সামনে নিয়ে আসতে আর বলুন। এবার ঠিক আছে। দেখো তো এখন দেখা যায় আর একটু উপরে। উপরে উপরে। জি স্যার স্যার দেখা একটু যায়? উপরে আর একটু। স্যার পিছনে আর স্যার একটু উপরে। দূরে নিয়ে হ্যাঁ স্যার স্যার এবার ঠিক আছে, এবার আছে। ঠিক আছে। এখন দেখা যায়? এবার ঠিক আছে। আচ্ছা দেখো, এই যে ব্লাড ভেসেলটা, ব্লাড ভেসেল এখানে এসে দুটো ভাগে গেছে, এদিকে একটা ব্রাঞ্চ গেছে, এদিকে একটা ব্রাঞ্চ গেছে। এই ব্রাঞ্চের যেখানে ব্রাঞ্চ পয়েন্ট, এখানে দেখো একটা স্যাক লাইক ডাইলেটেশন, এটা একটা পার্মানেন্ট ডাইলেটেশন। কেমন? এটা হচ্ছে ফান্ডাস, এটা হচ্ছে বডি, আর এটা হচ্ছে নেক। কেমন? তাহলে এইটা, এই যে কথাটা বলতেছিলাম যে সাবারগনেট হ্যামোরেজের কমন কারণ হচ্ছে রাপচার অফ দ্য বেরি এনিরিজম, এক নম্বর। পরে আমি আসতেছি, এটা প্রায় 85% ক্ষেত্রে। তাহলে 85% কারণ হচ্ছে রাপচার অফ দ্য বেরি এনিরিজম। 2 নম্বর কারণ হচ্ছে, আর যে 2 নম্বর কারণ হচ্ছে 10%-এর মতো, এই 10% হচ্ছে অন্যান্য কারণ, যেমন ধরো ব্লিডিং ডায়াথিসিস, যেমন কারোর একুট ধরো লিকুমিয়া আছে, কারো তো আইটিপি আছে, আইটিপি মানে ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, কারো তো অ্যাপ্লাস্টিক এনিমিয়া আছে। এইগুলো হচ্ছে তোমার ব্লিডিং ডিসঅর্ডার, ব্লাডি মানে ব্লিডিং ডায়াথিসিস একসাথে বলে আর কি, যে সমস্ত ডিজিজে তোমার ব্লিডিং হয় ফ্রম মাল্টিপল সাইটস, ইনক্লুডিং তোমার সাবারগন স্পেসও হতে পারে ব্লিডিং। এইগুলো হচ্ছে তোমার ব্লিডিং ডিসঅর্ডার বা তোমার ব্লিডিং ডায়াথিসিস। একটা হচ্ছে একুট লিকুমিয়া হইতে পারে, 2 নম্বরে আইটিপি হইতে পারে, 3 নম্বরে অ্যাপ্লাস্টিক এনিমিয়া, এই সমস্ত কারণেও সাবারগন হ্যামোরেজ হইতে পারে। কিছু হচ্ছে ড্রাগসের ভিতরে যেমন থ্রোম্বোলাইটিক ড্রাগস, তোমাদের একটু আগেই পড়াইছি আমি। থ্রোম্বোলাইটিক ড্রাগস মানে যেমন আরটিপিএ, যেমন স্ট্রেপ্টোকাইনেস, এই সমস্ত ড্রাগ দিলে হইতে পারে। তারপরে অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ, যেমন তোমার অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ মধ্যে অ্যাসপিরিন আছে, তারপর ক্লোপিডিকুলিন, কেমন? এগুলো হচ্ছে অ্যান্টিপ্লেটিলেট। তারপরে অ্যান্টিকোগুলেন্ট, যেমন ওয়ারফেরিন হইতে পারে, তারপর তোমার হেপারিন হইতে পারে। এই সমস্ত ড্রাগ খেলেও সাবারগন হ্যামোরেজ হইতে পারে, বাট এটির পার্সেন্টেজ খুব কম। তাহলে এইগুলো হচ্ছে 10% কারণ, বুঝতে পারছো? একটা বলছি ব্লিডিং ডায়াথিসিস, আরটা বললাম হচ্ছে ড্রাগস। ইট ইনক্লুডস অ্যাবাউট 10%, আর 5% হচ্ছে আর্টারি ভেনাস ম্যালফরমেশন, এবিএম বলে। এবিএম হইতে পারে, তারপর ডিসেকশন অফ দ্য সার্ভাইকাল আর্টারি হইতে পারে, এই সমস্ত কারণে হইতে পারে। তাহলে দেখো মেজরিটি কারণ হচ্ছে 85% কারণ হচ্ছে তোমার রাপচার অফ দ্য বেরি এনিরিজম, কেমন? আর 10% হচ্ছে তোমার ব্লিডিং ডায়াথিসিস, তারপর বিভিন্ন ড্রাগস, থ্রোম্বোলাইটিক ড্রাগস, অ্যান্টিকোগুলেন্ট, অ্যান্টিপ্লেটিলেট। আর 5% হচ্ছে তোমার এবিএম, ব্রেনে যদি কোনো আর্টারিভেনাস ম্যালফরমেশন হয় তার থেকেও ব্লিডিং হতে পারে। আচ্ছা, তারপরে তোমার সার্ভাইকাল আর্টারি ডিসেকশন হতে পারে। এই সমস্ত কারণ হচ্ছে 5%। তাহলে মেজরিটি ক্ষেত্রে 85% ক্ষেত্রে হচ্ছে কারণ হচ্ছে রাপচার অফ দ্য বেরি এনিরিজম। কাজে তোমাকে যদি জিজ্ঞাসা করা যে সাবারগনেট হ্যামোরেজের কমন কারণ কি, সাবারগনেট হ্যামোরেজের কমন কারণ হচ্ছে রাপচার অফ দ্য বেরি এনিরিজম। এখন এই এনিরিজম গুলো কোথায় হয়? তোমরা জানো যে ব্রেনের মেইন আর্টারি কি আর্টারি? ব্রেনের 3টে মেইন আর্টারি কি বলো তো? এর আগে বলছিলাম। ভার্টিব্রাল আর্টারি,
ব্রেনে মেন থিঙ্ক আর্টারি একটা হচ্ছে অ্যান্টিসেরিব্রাল এবং মিডল সেরিব্রাল আর্টারি, ব্রাঞ্চ অফ ইন্টারনাল কারোটিড আর্টারি। ইন্টারনাল কমন কারোটিড আর্টারি দুটো ভাগ হয়ে যেত, একটা হলো এক্সটার্নাল কারোটিড আর্টারি, একটা হলো ইন্টারনাল কারোটিড আর্টারি। ইন্টারনাল কারোটিড আর্টারি যেগুলো প্রমাণ দিয়ে ব্রেনে যাওয়ার পরে দুটো ব্রাঞ্চ হয়ে যায়, একটা হচ্ছে সামনে যেটা সেটা হলো অ্যান্টিসেরিব্রাল আর্টারি, আর একটা হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি, আর একটা হচ্ছে তাহলে পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি। পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি কার ব্রাঞ্চ? দুইটা ভার্টিব্রাল আর্টারি join to form basilar artery at the lower part of the brainstem. এখানে আসে দুটো ভার্টিব্রাল আর্টারি জয়েন করে ফর্ম করে বেসিলার আর্টারি। বেসিলার আর্টারি ভাগ হয়ে যায় দুইটা, সেটা হচ্ছে পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি। তাহলে ব্রেনে হচ্ছে মেইনলি হচ্ছে তিনটা আর্টারি দিয়ে সাপ্লাই হয়, একটা হচ্ছে অ্যান্টেরিয়র মিডল সেরিব্রাল আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য ইন্টারনাল ক্যারোটিড আর্টারি, আর পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি, ব্রাঞ্চ অফ দ্য বেসিলার আর্টারি, which is formed by the joining of the two vertebral artery. কেমন? তাহলে অ্যান্টি সার্কুলেশন হচ্ছে দুইটা, একটা হলো অ্যান্টি সেরিব্রাল আর্টারি, একটা হলো মিডল সেরিব্রাল আর্টারি। পোস্টিরিয়র সার্কুলেশন মিন করি হচ্ছে পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি, বেসিলার আর্টারি, পার্ট অফ দ্য ভার্টিব্রাল আর্টারি, এটা হচ্ছে পোস্টিরিয়র সার্কুলেশন। এই যে আমরা বলতেছিলাম যে এনিরিজম, এই এনিরিজম গুলো যেখানে আর্টারি ডিভিশন হয়ে যায়, যেখানে ভাগ হয়ে যায়, সেখানে হয়। এনিরিজমের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে, তোমরা জানো যে যে কোনো আর্টারির তিনটা লেয়ার থাকে, টিউনিকা অ্যাডভেন্টিসিয়া, টিউনিকা মিডিয়া এবং টিউনিকা ইন্টিমা। টিউনিকা ইন্টিমা এই তিনটে লেয়ার থাকে তো, কিন্তু এই তোমার এনিরিজমে মিডল লেয়ার, দ্যাট ইজ মাসকুলার কোট ল্যাকিং থাকে। কাজে যদি কোনো কারণে এটা রাপচার হয়, তাহলে এটা সহজে স্পন্টিনিয়াস যদি ব্লিডিং বন্ধ না হয়, তাহলে কিন্তু সহজে বন্ধ হয় না, কারণ এটা মাসকুলার কোট ল্যাকিং, যার জন্য কন্ট্রাকশন হয় না। এই এনিরিজমে তো মাসকুলার কোট ল্যাকিং থাকে, এবং এটা তোমরা জানো যে এই ব্রেনে আর্টারিগুলার অ্যারেঞ্জমেন্ট থাকে, ক্রিস অ্যারেঞ্জমেন্ট থাকে। তো যেখানে আর্টারিটা ডিভিশন হয়ে যায় ওইখানে উইক থাকে, এবং এনিরিজম এখান থেকে অ্যারেঞ্জ করে। তোমাদের আমি ছবিতেই দেখাইছি, যেখানে আর্টারিটা ডিভিশন হয়ে যায় ওই পয়েন্টটি থেকে এনিরিজম গুলো অ্যারেঞ্জ করে। বুঝতে পারছো? তো এনিরিজমের এখানে কিন্তু মিডল লেয়ার, দ্যাট ইজ মাসকুলার লেয়ারটা ল্যাকিং, যার জন্য রাপচার যদি কোনো কারণ হয় তখন কিন্তু সহজে কন্ট্রাকশন হয় না, ব্লিডিং হইতে থাকে। তো এই এনিরিজমের কমন সাইট হচ্ছে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। এই যে দুইটা অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারি যেটা দিয়ে জয়েন করতেছে, সেটা হলো অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি। অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি রাইট অ্যান্ড লেফট অ্যান্টেরিয়র সেরিব্রাল আর্টারিকে জয়েন করে। কাজে যেখানে জয়েন করতেছে এই জায়গাতে, এখান থেকে এই এনিরিজম গুলো অ্যারাইজ করে। এটা প্রায় 30% ক্ষেত্রে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি এরিয়াতে 30% ক্ষেত্রে এনিরিজম অ্যারাইজ করে। তারপর পোস্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি, দ্যাট ইজ পোস্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি হচ্ছে মিডল সেরিব্রাল আর্টারি এবং পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি, এই দুটোর জয়েন করে। এই মিডল সেরিব্রাল আর্টারি এবং পোস্টিরিয়র সেরিব্রাল আর্টারি দুটোর যে জায়গায় জয়েন করবে, এখান থেকে অ্যারেঞ্জ করে এখানে অ্যাবাউট 25%, 30% অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি, 25% পোস্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি, আর মিডল সেরিব্রাল আর্টারি যে জায়গায় ডিভিশন হয় ওখানে 20% অ্যারেঞ্জ করে। কারণ এই যে আর্টারিগুলো ডিভিশন হইতেছে, যেখানে ভাগ হয়ে যেতেছে, এখান থেকে তোমার এই এনিরিজম গুলো অ্যারেঞ্জ করে। সুতরাং যেটা বলতেছিলাম যে 85% ক্ষেত্রে হচ্ছে বেরি এনিরিজম রাপচার করার জন্য। তোমরা এটি মনে রেখো যে এনিরিজম রাপচার হচ্ছে মোস্ট কমন কারণ, এটা প্রায় 85%। বাকি যে 15% ক্ষেত্রে সেটা তো বললামই আমি। কেমন? এবং এই যে এনিরিজম গুলার কোথা থেকে ম্যাক্সিমাম সামনের থেকে, মানে অ্যান্টেরিয়র কমিউনিকেটিং আর্টারি প্রায় 30%, পোস্টিরিয়র কমিউনিকেটিং আর্টারি প্রায় 25%, মিডল সেরিব্রাল আর্টারি আবার 20%, আর বিভিন্ন জায়গা থেকে ধরো বেসিলার আর্টারি বা এই সমস্ত ক্ষেত্রে আর কিছু পার্সেন্টেজ। ম্যাক্সিমাম হচ্ছে সার্কেলস অফ উইলিস, এই এরিয়া থেকে সামনে, পিছনে, মাঝখানে, এই সমস্ত এরিয়া থেকে এই এনিরিজম গুলো রাপচার হয়, এনিরিজম গুলো অ্যারাইজ করে। তো এই এনিরিজম গুলোর ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে এই এনিরিজমের কোনো তোমার মাসল কোড থাকে না, যার জন্য যদি কোনো কারণে এটা রাপচার হয় তখন এটা সহজে কন্ট্যাক্ট করে না। আচ্ছা, এই এনিরিজমের সাধারণত বিশেষ করে যাদের বেরি এনিরিজম থাকে তাদের ফার্স্ট ডিগ্রি রিলেটিভ যারা, তাদের ভিতরে থাকতে পারে। তার মানে there is increased incidence in the first degree relative of the patients who have berry aneurysm, এবং যাদের পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে। তোমরা জানো যে পলিসিস্টিক কিডনি ডিজিজ হলো অটোজোমাল ডমিনেন্ট একটা ডিজিজ, এটা সাথে লিভারে সিস্ট থাকে, ব্রেনে বেরি এনিউরিজম থাকে। কেমন? তো এই দেখা যায় যে বেরি এনিউরিজম যাদের আছে তাদের
লিভারেও সিস্ট থাকতে পারে, কিডনিতেও সিস্ট থাকতে পারে, পলিসিস্টিক কিডনি ডিজিজ থাকে। আবারও দেখা যায় যে যাদের কানেকটিভ টিস্যু ডিজিজ যাদের থাকে তাদেরও এরকম বেরি এনিউরিজম থাকতে পারে। কেমন? তাহলে এইটা হচ্ছে কমন অ্যাসোসিয়েশন এগুলোর সাথে থাকে। তো কমন কারণ মনে রাখবা যে বেরি এনিউরিজম যদি রাপচার করে তাহলে তোমার সাবারকুলার হ্যামারেজের মেইন কারণ হচ্ছে এনিউরিজম রাপচার। আচ্ছা, এটার তোমার পেশেন্টের কিভাবে বুঝবা যে সিমটম কেমন? এই পেশেন্ট সাধারণত পেশেন্টের সাডেন হবে সিভিয়ার হেডেক, মানে এত ব্যথা হয় সে জীবনে কোনোদিন এরকম ব্যথা অনুভব করে নাই, সাডেন সিভিয়ার হবে। এবং এই ব্যথা হয় সাধারণত অক্সিপিটাল রিজনে বেশি হয়, এবং কোনো কারণে যদি এক্সাইটমেন্ট থাকে বা স্ট্রেনিং করে কোনো কারণে, তাহলে এরকম ধরনের তখনই এনিউরিজম রাপচার করে। এনিউরিজম রাপচার করার পরে এরকম তার হেডেক হয়। হেডেকের এটা হলো সাডেন সিভিয়ার হেডেক, মেনলি ইন দ্য অক্সিপিটাল রিজন। এটার আর একটা নাম করা আছে থান্ডার ক্লাব হেডেক। মেঘে যেটা কি হয়, বিদ্যুতের ওই রকম ব্যথা হয়, হঠাৎ করে ব্যথা হয়। মানে পেশেন্ট বলে যে আমি এরকম ব্যথা আমার জীবনে কখনো আমি অনুভব করি নাই, এত সিভিয়ার হেডেক হয়। কেমন? এইটা হচ্ছে মেইন তার সিমটম। মেইন সিমটম হচ্ছে সাডেন সিভিয়ার থান্ডার ক্লাব লাইক হেডেক, এবং এটা মেইনলি হয় অক্সিপিটাল রিজনে। এর সাথে সাথে পেশেন্ট ইট মে পারসিস্ট ফর আওয়ার্স অর ডেজ। কেমন? এর সাথে সাথে পেশেন্টের ভমিটিং হইতে পারে, পেশেন্টের তোমার লস অফ কনসাসনেস হইতে পারে। কেমন? পেশেন্টের হেডেকের সাথে ভমিটিং হয়, লস অফ কনসাসনেস হইতে পারে, পেশেন্টের ফটোফোবিয়াও থাকতে পারে যে আমি আলো সহ্য করতে পারতেছি না। কেমন? তাহলে ভমিটিং হইতে পারে, কনসাসনেস লস করতে পারে, বা পেশেন্টের ফটোফোবিয়া থাকতে পারে। যদি কনসাস থাকে তখন বলে যে আমি আলো সহ্য করতে পারতেছি না, এরকম ধরনের পেশেন্ট কমপ্লেন করে। বুঝতে পারছো? তো পেশেন্টের এটা সাধারণত এই ধরনের হেডেক হয় পেশেন্ট যদি কোনো কারণে এক্সাইটেড হয়, এক্সাইটমেন্টের পরে, ট্রেনিং এর পরে, কেমন, তখন এই ধরনের পেশেন্টের এনিউরিজম রাপচার করে এবং তারপরে এরকম ব্যথা অনুভব করে। পেশেন্টের এক্সামিনেশন করলে তুমি কি পাবা? যদি এরকম একটা পেশেন্ট যদি হঠাৎ করে সাডেন সিভিয়ার হেডেক কমপ্লেন করতে থাকে যে আমি এরকম ব্যথা আমার জীবনে কখনো অনুভব করি নাই, তাহলে তুমি এক্সামিনেশন করে কি পাবা? পেশেন্টের ন্যাচারালি এটা তো আমরা নার্ভাস সিস্টেম আগে এক্সামিনেশন করবো। পেশেন্টের হায়ার মেন্টাল ফাংশন, পেশেন্টের ইউজুয়ালি নর্মাল থাকে, লেভেল অফ কনসিয়াসনেস মে বি ড্রাউজি অর আনকনসিয়াস থাকতে পারে, বাট মে বি নর্মাল। লেভেল অফ কনসিয়াসনেস মে বি নর্মাল, অথবা কিছু কিছু ক্ষেত্রে তার লেভেল অফ কনসিয়াসনেস ডিটেক্ট করতে পারে। পেশেন্টের ধরো ড্রাউজি থাকতে পারে বা ইভেন আনকনসিয়াসও হইতে পারে। সাধারণত যদি সাবারকুলার হ্যামারেজের সাথে ইন্টারসেরিব্রাল হ্যামারেজ থাকে, ইন্টারপ্যারেনকাইমাল হ্যামারেজ থাকে, ধরো ইন্টারপ্যারেনকাইমাল হ্যামারেজ হচ্ছে সেটা ধরো ট্র্যাকিং করে তোমার সাবারকুলার স্পেসের ভিতর গেছে, সেটা হইতে পারে। কাজে ইন্টারপ্যারেনকাইমাল হ্যামারেজ যদি থাকে তাহলে পেশেন্টের অ্যাক্সাইট প্যারালাইসিসও থাকতে পারে। পেশেন্ট আনকনসিয়াস যদি ইন্ট্রাক্রিনাল প্রেশার অনেক বেশি থাকে, বা ধরো ইন্টারপ্যারেনকাইমাল যদি অনেক বেশি হ্যামারেজ হয় সাবারকুলার হ্যামারেজের সাথে, তাহলে পেশেন্ট আনকনসিয়াস হইতে পারে, অথবা তোমার অ্যাক্সাইট প্যারালাইসিস হইতে পারে, হেমিপ্লেজিয়াও থাকতে পারে। এখন তুমি যখন পেশেন্টের এক্সামিনেশন করবা, এক্সামিনেশন আমরা প্রথম হলে হায়ার মেন্টাল ফাংশন দেখি, তার মানে লেভেল অফ কনসিয়াসনেস মে বি নর্মাল অথবা মে বি অল্টার্ড। কেমন? স্পিচ মে বি নর্মাল। তুমি যদি যখন ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করবা, ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করলে সাধারণত যখন ফান্ডাস আমরা অপটিক নার্ভ আমি নেক্সট তোমাদের বৃহস্পতিবার থেকে হয়তো ওয়ার্ডে নার্ভাস সিস্টেম পড়াবো, মানে অনলাইনেই পড়াবো, তখন তোমাদের এক্সামিনেশন দেখো আমি। আচ্ছা, যখন তুমি ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করবে তখন আমরা অপটিক নার্ভ এক্সামিনেশন করবো, তখন তার ফান্ডাস এক্সামিনেশন করতে হয়। ফান্ডাসে দেখা যায় যে তার সাব হাইলয়েড হ্যামারেজ থাকতে পারে, সাব হাইলয়েড হ্যামারেজ থাকতে পারে। বুঝতে পারছো? তার সাথে অন্য ক্রেনিয়াল নার্ভ, বিশেষ করে থার্ড ক্রেনিয়াল নার্ভ পালসি থাকতে পারে। কেমন? তো ক্রেনিয়াল নার্ভ এক্সামিনেশন করার পরে আমরা আসবো মোটর ফাংশনে তার হেমিপ্লেজিয়া থাকতে পারে। হেমিপ্লেজিয়া ইট ইজ নট কমন, বাট থাকতে পারে। যদি ইন্টারসেরিব্রাল হ্যামারেজ মানে সাবারকুলার হ্যামারেজের সাথে যদি ইন্টারসেরিব্রাল হ্যামারেজ থাকে, তখন পেশেন্টের তোমার ওই হেমিপ্লেজিয়া থাকতে পারে, পেশেন্টের অ্যাপাসিয়া থাকতে পারে, এটা থাকতে পারে। সেরিব্রাল, তারপর আমরা মোটর ফাংশনের পরে সেরিব্রাল ফাংশন দেখি, তারপর তোমার সেন্সরি ফাংশন দেখি, এবং লাস্টে হচ্ছে তোমার
নেক সায়েন্স অফ মেনিঞ্জাল ইরিটেশন। সায়েন্স অফ মেনিঞ্জাল ইরিটেশন আমরা আগে বলছি তিনটা সাইন দেখি আমরা, একটা নেক রিজিডিটি, কার্নিক সাইন এবং বুডজিনস্কি সাইন। এখানে নেক রিজিডিটি পজিটিভ থাকে, কেমন? তাহলে ইট মে পারসিস্ট ফর আওয়ার্স অর ডেজ এই নেক রিজিডিটি। তাহলে আমরা যখন একটা পেশেন্টের সাডেন সিভিয়ার হেডেক কমপ্লেন করবে, ডোন্ট ফরগেট টু এক্সামিন দ্য নেক স্টিফনেস। নেক রিজিডিটি দেখতে কখনই বল করবে না। তাহলে নেক রিজিডিটি দেখবো, তার সাথে কার্নিক সাইন, বুডজিনস্কি সাইন এগুলো দেখতে হবে। তাহলে একটা পেশেন্টের যদি সাডেন সিভিয়ার হেডেক থাকে, তার সাথে যদি নেক রিজিডিটি থাকে, ক্লিনিক্যাল ডায়াগনোসিস হচ্ছে সাবআরাকানোয়েড হেমারেজ। এটা কিন্তু আমরা ক্লিনিক্যালি ডায়াগনোসিস করতে পারবো। এটা দেখার জন্য, এটা কনফার্ম হওয়ার জন্য সাধারণত কোনো পরীক্ষা নাও করা লাগতে পারে। এটা আমরা যদি একটা পেশেন্টের সাডেন সিভিয়ার হেডেক আছে, তার সাথে নেক রিজিডিটি আছে, তাহলে ডায়াগনোসিস আমাদের কি হয়? সাবআরাকানোয়েড হেমারেজ। ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? এরকম একটা পেশেন্ট যদি ধরো সাডেন সিভিয়ার হেডেক আছে, তার সাথে তোমার নেক রিজিডিটি আছে, তাহলে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস কি হতে পারে? তোমরা কি গেস করতে পারো? meningitis. মেনিনজাইটিস, ভেরি গুড। তাহলে মেনিনজাইটিস, যদি আমরা মেনিনজাইটিস করেছিলাম, তাহলে মেনিনজাইটিস হতে পারে। কিন্তু মেনিনজাইটিসে কিন্তু জ্বর থাকবে, এই পেশেন্টের আর কোনো জ্বর থাকবে না। কাজে কোনো পেশেন্টের যদি জ্বর না থাকে, তার সাথে হেডেক থাকে, পেশেন্টের জ্বর নাই, হেডেক আছে, নেক রিজিডিটি আছে, ডায়াগনোসিস সাবআরাকানোয়েড হেমারেজ। আর যদি পেশেন্টের জ্বর থাকে, হেডেক আছে, তার সাথে নেক রিজিডিটি আছে, তাহলে তো মেনিনজাইটিস। meningitis কেমন? তাহলে আমরা ক্লিনিক্যালি দেখো দুইটার থেকে আলাদা করতে পারবো। মেরি জ্বর থাকবে, এই জায়গার কোনো জ্বর থাকবে না। দুই জায়গায় হেডেক থাকবে, পেশেন্ট নেক রিজিডিটি থাকবে, সাবআরাকানোয়েড হেমারেজ থাকবে, মেনিনজাইটিসও থাকবে। কিন্তু ওই জায়গায় ফিভার থাকবে, এই জায়গায় ফিভার থাকবে না। বুঝতে পারছো? তাহলে একটা থেকে একটা আমরা এইভাবে ডিফারেন্সিয়েট করতে পারি। তাহলে এই আমরা নার্ভাস সিস্টেম দেখার পরে অন্যান্য সিস্টেম এক্সামিনেশন করবা। আচ্ছা, এরপরে যেটা বলতেছিলাম যে ডিফারেন্সিয়াল ডায়াগনোসিস অলরেডি আমি বলছি যে মেনিনজাইটিস, সাবআরাকানোয়েড হেমারেজের ডিডি হচ্ছে মেনিনজাইটিস আর কি। তো মেনিনজাইটিসের জ্বর থাকবে, এখানে কোনো জ্বর থাকবে না। এখন এরকম এর সাথে সাথে তুমি অন্য সিস্টেম এক্সামিনেশন করবে, যেমন কার্ডিওভাস্কুলার সিস্টেম দেখবে, পালস দেখবা, ব্লাড প্রেশার দেখবা। যেমন তার পালস টেকিকেটে থাকতে পারে, বা তার তোমার ব্লাড প্রেশার বেশি থাকতে পারে। কাজে তোমার অন্যান্য সিস্টেম এক্সামিনেশন করতে হবে। এরপরে তুমি কি ইনভেস্টিগেশন করবা? প্রথম হচ্ছে রুটিন কিছু ইনভেস্টিগেশন আছে, আর একটা হচ্ছে আর হলো স্পেসিফিক ইনভেস্টিগেশন। রুটিন ইনভেস্টিগেশন আমরা যেভাবে করি আর কি, এইগুলো করতে পারো। পেশেন্টের ব্লাড সুগার, রেনাল ফাংশন, যেমন সিরাম ক্রিয়েটিনিন, সিরাম ইলেকট্রোলাইটস অবশ্যই দেখতে হবে। পেশেন্টের রুটিন ইনভেস্টিগেশন মধ্যে পেশেন্টের ব্লাড সুগার, সিরাম ইলেকট্রোলাইটস, সিরাম ক্রিয়েটিনিন, কেমন রুটিন যে ইনভেস্টিগেশনগুলোর মধ্যে। আচ্ছা, তারপরে পেশেন্টের ইসিজি, এই পরীক্ষাগুলো অবশ্যই করতে হবে। এরপরে হচ্ছে স্পেসিফিক ইনভেস্টিগেশন। কি স্পেসিফিক ইনভেস্টিগেশন? হচ্ছে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন। সিটি স্ক্যান অফ দ্য ব্রেন, আমরা হেমোরেজিক স্ট্রোকে যদি হেমোরেজ থাকে, তাহলে সিটি স্ক্যানে কি ধরনের লেশন থাকে? এটা যদি হেমাটোমা থাকে, হাইপারডেন্স লেশন থাকে, তাই তো? এখানে সিটি স্ক্যানে যেহেতু সাবআরাকানোয়েড স্পেসের মধ্যে ব্লাড, কাজে সালকাসের ভিতরেও ব্লাড থাকতে পারে। তুমি যখন একটা সিটি স্ক্যান দেখবা, তখন দেখো, যখন ওয়ার্ডে আমরা দেখাবো, তখন দেখবো যে সালকাসের ভিতরে ব্লাড থাকে। যদি সালকাসের ভিতর ব্লাড থাকে, তাহলে সেটা সাদা দেখাবে, কেমন? সালকাসের ভিতরে থাকতে পারে, সিলভিয়ান ফিশরের ভিতরে থাকতে পারে, পেরিমেসেনসিলিক সেফালিক সিস্টেম বা তোমার পন্টান সিস্টেম, এর ভিতরে ব্লাড থাকতে পারে। কেমন? ব্লাড থাকলে তোমার সেটি দেখা হবে সাদা, তাই তো? তাহলে আমরা একটা সিটি স্ক্যান দেখে কনফার্ম করবো যে এটা তার সাবআরাকানোয়েড হেমারেজ। হ্যাঁ, তবে না, প্রায় 90% ক্ষেত্রে পজিটিভ থাকে, আর 5 to 10% ক্ষেত্রে খুব অল্প পরিমাণ যদি সাবআরাকানোয়েড ব্লাড থাকে, তাহলে নাও বোঝা যেতে পারে। সেই ক্ষেত্রে তোমাকে লাম্বার পাংচার করতে হবে। যদি সিটি স্ক্যান নেগেটিভ হয়, যেটা বললাম যে প্রায় 90% ক্ষেত্রে পজিটিভ থাকে, কিন্তু যদি খুব অল্প পরিমাণ ব্লাড থাকে, তাহলে সেটা সিটি স্ক্যান দেখে নাও বোঝা যেতে পারে। সেই 5 to 10% ক্ষেত্রে তখন লাম্বার পাংচার করা প্রয়োজন হতে পারে। লাম্বার পাংচার করলে ব্লাড আসবে, তাই তো? আর যদি পরে 12 ঘন্টা পরে করা, তাহলে যদি মানে আমরা লাম্বার পাংচার করি, তাহলে আমরা বুঝতে পারবো যে তার সাবআরাকানোয়েড তো নর্মালি ক্লিয়ার, আর যদি ব্লাড থাকে তাহলে যে ব্লাডের হবে।
তাহলে কোনো ক্ষেত্রে যদি সিটি স্ক্যান করার পরে নেগেটিভ হয়, তো আমরা সেই ক্ষেত্রে লাম্বার পাংচার করতে পারি। কেমন? আচ্ছা, ধরো ডায়াগনোসিস হলো তোমার সিটি স্ক্যান দেখে আমরা কনফার্ম করলাম যে তার সাবঅর্গান হ্যামারেজ। এরপরে আর কোনো ইনভেস্টিগেশন করা লাগবে কিনা? হ্যাঁ, লাগবে। সেটা কি করি আমরা? এনজিওগ্রাম করি। এনজিওগ্রাম যদি তুমি না করো তাহলে তো বুঝতে পারবো না যে কোন ব্লাড ভেসেলে অ্যানিউরিজম আছে। সেটা আমরা সাধারণত সিটি এনজিওগ্রাম করতে পারি। সিটি এনজিওগ্রাম আর সাধারণত কনফার্ম যেটা করি সেটা ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম। এনজিওগ্রাম বিভিন্ন ধরনের আছে। এনজিওগ্রামে তুমি ব্লাড ভেসেলের কোথায় অ্যানিউরিজম সেটা তুমি বুঝতে পারবা। কেমন? তো সিটি এনজিওগ্রাম আমরা করতে পারি। সিটি এনজিওগ্রাম আমাদের এখানে ফরিদপুর হয় না, এটা ঢাকাতে করা যায়। সিটি এনজিওগ্রাম করতে পারি, সিটি এনজিওগ্রাম করতে পারেন। কেমন? ওখানে তাহলে ব্লাড ভেসেলে কোন ব্লাড ভেসেলে যে অ্যানিউরিজম আছে সেটা বোঝা যাবে। আর করতে পারি আমরা ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম, এটা মোর স্পেসিফিক, এটা ল্যাবে করা হয়। কেমন? তো ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম দিয়ে করে আমরা কোন আর্টারিতে অ্যানিউরিজম, সেই অ্যানিউরিজমটা লোকেট করতে হবে। লোকেট করার পরে তারপর চিকিৎসা। কেমন? তাহলে আমরা কিছু আছে রুটিন ইনভেস্টিগেশন আর কিছু আছে স্পেসিফিক ইনভেস্টিগেশন। রুটিন তো বললামই, পেশেন্টের ব্লাড সুগার, রেনাল ফাংশন, ক্রিয়াটিনিন, ইলেকট্রোলাইটস, এগুলো দেখো, ইসিজি করো। আচ্ছা, তো পেশেন্টের এরপরে যখন তুমি সিটি স্ক্যান দিয়ে দেখলা যে কনফার্ম হলো যে যেটা সাবঅর্গান হ্যামারেজ, তারপর তোমার কোন এনজিওগ্রাম করতে হবে। এনজিওগ্রাম করে তুমি কনফার্ম করবে যে কোন আর্টারিতে অ্যানিউরিজম আছে। এনজিওগ্রাম কয়েক ধরনের এনজিওগ্রাম হয়, যেমন সিটি এনজিওগ্রাম হয়, এমআর এনজিওগ্রাম হয়। তো আমরা যেটা করতে পারি সেটা একটা সিটি এনজিওগ্রাম করতে পারি। সিটি এনজিওগ্রাম দেখে বুঝতে পারি যে কোন জায়গায়। তারপরে তোমাকে ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম করতে হয়। ডিজিটাল ডিএসএ বলে, সেরিব্রাল ডিএসএ, ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম। এই ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম দিয়ে কনফার্ম হবে যে কোন আর্টারিতে অ্যানিউরিজম আছে। কারণ কেন এনজিওগ্রাম করতে হবে আমি পরে আসতেছি। আর এই পেশেন্টের কি কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে? কমপ্লিকেশন হচ্ছে সেরিব্রাল কমপ্লিকেশন আর এক্সট্রা সেরিব্রাল কমপ্লিকেশন। সেরিব্রাল কমপ্লিকেশনের ভিতরে পেশেন্টের যেটা সবচেয়ে কমন সেটা হচ্ছে তোমার রিব্লিডিং হইতে পারে। একবার হ্যামারেজ হয়েছে তোমাদের, আমি একটু আগেই বলছি যে সাবঅর্গান হ্যামারেজের মেইন কারণ হচ্ছে তোমার অ্যানিউরিজম রাপচার। কেমন? যেহেতু অ্যানিউরিজমের কোনো মাসেল কোড থাকে না, এই জন্য এটা ব্লিডিং হলে কন্টিনিউ করতে পারে। অথবা দেখা গেল যে ওর মধ্যে হয়তো ব্লাড জমে গেল, কিছু সময় বা কিছুদিন হয়তো ব্লাড ধরো ব্লিডিংটা বন্ধ থাকলে আবার ব্লিডিং হইতে পারে, ডিব্লিডিং হইতে পারে। কাজে ডিব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবং এটি 2 সপ্তাহের মধ্যে পেশেন্টের রিব্লিডিং প্রায় 40% ক্ষেত্রে হয়। রিব্লিডিং হওয়ার সম্ভাবনা ধরো প্রথম 4 সপ্তাহের মধ্যে, প্রথম যখন আসে তাতে প্রায় 30% পেশেন্ট মারা যেতে পারে। তারপরে 4 সপ্তাহের মধ্যে প্রায় 40% পেশেন্ট মারা যায়। কাজেই রিব্লিডিং হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাহলে প্রথম কমপ্লিকেশন হচ্ছে তার রিব্লিডিং। সেকেন্ড কমপ্লিকেশন হচ্ছে সেরিব্রাল ভ্যাসোস্পাজমের জন্য তা আবার একটা ইনফেকশন হয়ে যেতে পারে। তাহলে প্রথম যে কমপ্লিকেশনটা সেটা হচ্ছে রিব্লিডিং, সেটা 2 সপ্তাহের মধ্যে সবচেয়ে বেশি হয়। আমার কথাগুলো বুঝতে পারতেছ তো? যে একবার ব্লিডিং হচ্ছে, আবার 2 সপ্তাহের মধ্যে আবার সেকেন্ড টাইম বা থার্ড টাইমে আবার ব্লিডিং হইতে পারে, রিব্লিডিং বলে। আচ্ছা, 2 নম্বর কমপ্লিকেশন হচ্ছে সেরিব্রাল ভ্যাসোস্পাজম। যদি ভ্যাসেলটা স্পাজম হয় তখন আবার একটা ইনফেকশন হয়ে যেতে পারে। আচ্ছা, কেন হবে সেরিব্রাল ভ্যাসোস্পাজম? তোমাদের আমি আগে বলছি যে ব্লাড ভেসেলগুলো সাবঅর্গান স্পেসের ভিতর দিয়ে ব্রেনে ঢোকে এবং ক্রেনিয়াল নার্ভগুলা ব্রেন থেকে সাবঅর্গান স্পেস দিয়ে বেরিয়ে আসে। ব্লাডটা কোথায় হয়েছে? সাবঅর্গান স্পেসের ভিতর। কাজেই ব্লাড ভেসেলগুলা সাবঅর্গান স্পেসের ভিতর দিয়ে ব্রেনে ঢুকছে, তাই তো? তাহলে এই ব্লাড ভেসেলের অ্যারাউন্ডে তাহলে হ্যামাটোমা আছে, ব্লাড আছে, তাই তো? এই ব্লাডের থেকে এবং ব্লাড ভেসেলের ওয়াল থেকে কিছু ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্স রিলিজ হয়, যেমন সেরোটোনিন, তারপর প্রোস্টাগ্ল্যান্ডিন, তারপর অক্সি হিমোগ্লোবিন, এই সমস্ত ভ্যাসোকনস্ট্রিক্টর সাবস্টেন্সগুলো রিলিজ হয়। এগুলো হয় কি ভেসেলের উপর কাজ করে ভেসেল স্পাজম করে। স্পাজম করার ফলে কি হয়? ব্রেনে তখন সার্কুলেশন কিছুটা হয়ে যায়, হ্যাম্পার হয়, যার জন্য পেশেন্টের ইসকিমিয়া অথবা ইনফেকশন ডেভেলপ করতে পারে। তাহলে সেকেন্ড কমপ্লিকেশন হচ্ছে তোমার সেরিব্রাল ইসকিমিয়া বা ইনফেকশন হতে পারে ডিউ টু
ভ্যাসোস্পাজম। 3 নম্বর কমপ্লিকেশন হচ্ছে অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস ডেভেলপ করতে পারে। এই যে সাবঅর্গানাল স্পেসের ভিতর দিয়ে যেহেতু হেমোরেজ হয়েছে, কাজে সাবঅর্গানাল স্পেসের ভিতর দিয়ে হেমোরেজ হওয়ার জন্য তোমার ফ্রি ফ্লো অফ সিএসএফ হবে না। ফ্রি ফ্লো অফ সিএসএফ না হওয়ার জন্য ভেন্ট্রিকুলারগুলো ডাইলেটেড হয়ে যায়। এটাই অবস্ট্রাকটিভ হাইড্রোকেফালাস, এটাই হাইড্রোকেফালাস। বুঝতে পারছো? তাহলে 3 নম্বর কমপ্লিকেশন হচ্ছে হাইড্রোকেফালাস। তাহলে প্রথম কমপ্লিকেশন বলছি রিব্লিডিং, সেকেন্ড কমপ্লিকেশন বলছি তোমার সেরিব্রাল ইস্কিমিয়া বা ইনফাকশন ডিউ টু সেরিব্রাল ভ্যাসোস্পাজম। 3 নম্বর বলছি হচ্ছে হাইড্রোকেফালাস। আচ্ছা, এইটা হচ্ছে সেরিব্রাল কমপ্লিকেশন। এক্সট্রা সেরিব্রাল কমপ্লিকেশনের মধ্যে কমন হচ্ছে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, মেনলি তোমার হাইপোনেট্রিমিয়া হয়, মেনলি হাইপোনেট্রিমিয়া কেন হবে? হাইপোনেট্রিমিয়া অনেকগুলো কারণ আছে, তার মধ্যে কমন কারণ হচ্ছে ব্রেন থেকে ব্রেন নেট্রিওটিক পেপটাইড, বিএনপি বলে, এই ব্রেন নেট্রিওটিক পেপটাইড রিলিজ হয়। এটা রিলিজ হওয়ার জন্য তোমার নেট্রিওসিস হবে, সোডিয়াম ইউরিনের সাথে পাস করবে, যার জন্য তার হাইপোনেট্রিমিয়া ডেভেলপ করবে। এই একটা কারণ। 2 নম্বর কারণ হচ্ছে সিআরড হইতে পারে, সিন্ড্রোম অফ ইনঅ্যাপ্রোপ্রিয়েট রেডিয়াস সিকটেশন, এটা হইতে পারে। বিভিন্ন কারণ আছে, তার মধ্যে 2-3টা কমনলি মনে রাখবা। আচ্ছা, তাহলে এক্সট্রা সেরিব্রাল কমপ্লিকেশনের মধ্যে কমন হচ্ছে তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স, তার মধ্যে হচ্ছে তোমার হাইপোনেট্রিমিয়া হয়, কিছু কার্ডিয়াক কমপ্লিকেশন হয়। কার্ডিয়াক কমপ্লিকেশনের মধ্যে পেশেন্টের তোমার আইএসডি ডেভেলপ করতে পারে, অথবা ইভেন এমআইও হয়ে যেতে পারে, একুট এমআইও হইতে পারে, তারপরে একুট এলবিও হইতে পারে। তাহলে এক্সট্রা সেরিব্রাল কমপ্লিকেশনের মধ্যে 1 নম্বর বলছি ইলেকট্রোলাইট ইমব্যালেন্স। এই জন্য আমাদের ইলেকট্রোলাইট তোমার করতেই হবে। ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হইতে পারে, কমনলি হাইপোনেট্রিমিয়া হয়। 2 নম্বর বলছি পেশেন্টের ইসকেমিক হার্ট ডিজিজ হইতে পারে, পেশেন্টের তোমার একুট এমআই ডেভেলপ করতে পারে, পেশেন্ট একুট এলবিএফ ডেভেলপ করতে পারে, লেফট ভেন্ট্রিকুলার ফেলিয়ার। যেমন যেহেতু স্ট্রেস কন্ডিশনে যায়, এই জন্য তোমার এড্রিনালিন নন এড্রিনালিন রিলিজ হয়, যার কারণে পেশেন্ট এরকম আইএসডি ডেভেলপ করতে পারে, একুট এমআই ডেভেলপ করতে পারে, একুট এলবিএফ ডেভেলপ করতে পারে। বুঝতে পারছো? তাহলে এটা পেশেন্টের দেখো, একটা পেশেন্টের যদি সাবঅর্গানাল হেমোরেজ হয়, দেখো পেশেন্টের কার্ডিয়াক কমপ্লিকেশনের জন্য পেশেন্টের মারা যেতে পারে, এক্সট্রা কার্ডিয়াক কমপ্লিকেশনের জন্য মারা যেতে পারে, বিশেষ করে হার্টের। তার একুট এমআই পেশেন্ট সাবঅর্গানাল হেমোরেজ হয়েছে, ওদিকে তোমার একুট এমআই মারা গেছে, এটা হইতে পারে। কাজে তোমাকে সব দিকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, সেই জন্য বলতেছিলাম পেশেন্টের তুমি যখন ইনভেস্টিগেশন করবে, এইদিকে খেয়াল রাখতে হবে। পেশেন্ট ইলেকট্রোলাইট অবশ্যই করবা, পেশেন্ট ইসিজি করবা, যে ইসিজি দিয়ে কোনো আইএসডি বা তোমার এমআই ডেভেলপ করছে কিনা সেদিকে খেয়াল রাখতে পারবে। আর তোমার স্পেসিফিক ইনভেস্টিগেশন তো বললাম যে সিটি স্ক্যান অফ দ্য ব্রেন করবা। সিটি স্ক্যানে যখন তুমি ডায়াগনোস করতে পারবা, তারপরে তোমার ভেরিয়ানিজম যে কোন জায়গায় লোকেশন আছে সেটা লোকেট করার জন্য তোমার এনজিওগ্রাম করবা। এনজিওগ্রাম না কি এনজিওগ্রাম করতে পারি? একটা সিটি এনজিওগ্রাম অফ দ্য ব্রেন করতে পারি, পেশেন্টের ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম অফ দ্য ব্রেন করতে পারি। কেমন? আচ্ছা, তুমি ইনভেস্টিগেশন করলা, ইনভেস্টিগেশন করলে যে কনফার্ম তোমার ডায়াগনোসিস হয়ে গেল। এখন তুমি ট্রিটমেন্ট আসো। ট্রিটমেন্টের প্রথম হচ্ছে মেডিকেল ম্যানেজমেন্ট। আমি তোমাদের আগেই বলছি যে এটা একটা নিউরো সার্জিক্যাল ইমার্জেন্সি। ইমার্জেন্সি তো বুঝতেই পারতেছো, তোমাকে ইমার্জেন্সি এটা ম্যানেজ করতে হবে। তো যখনই পেশেন্ট দেখবা আসার সাথে সাথে যে পেশেন্ট এরকম সিভিয়ার হেডেক আছে, তার সাথে যদি হায়ার মেন্টাল ফাংশন, ক্রেনিয়াল নার্ভ, মোটর ফাংশন, তারপর তোমার সেন্সরি ফাংশন, সেরিবুলার ফাংশন, এগুলো দেখার পরে যখনই দেখলাম নেক্রিজিটি আছে এবং পেশেন্টের সিভিয়ার হেডেক, তোমার ডায়াগনোসিস যখনই হবে যে সাবঅর্গানাল নার্ভাস, তখন তোমাকে চিকিৎসা শুরু করতে হবে। প্রথম মেডিকেল ম্যানেজমেন্ট দিতে হবে। আমরা যে কোনো ইমার্জেন্সি রোগী তো আসার সাথে সাথে আমরা এবিসি কেয়ার করি, তাই তো? এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন, এগুলো দেখো। কেমন? আসার সাথে সাথে তার এয়ারওয়ে, ব্রিদিং, সার্কুলেশন এগুলো দেখো। দেওয়ার এরপরে তুমি একটা নর্মাল স্যালাইন দাও। পেশেন্টের ফ্লুইড এবং ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করতে হবে। একটা জিনিস তোমাদের আমি গত ক্লাসে পড়ানোর সময় বলছিলাম যে পেশেন্টের যখনই তুমি সিমটোম্যাটিক এন্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট শুরু করবা, পেশেন্টের খেয়াল রাখতে হবে যে ফ্লুইড, ইলেকট্রোলাইট এবং পেশেন্ট নিউট্রিশন মেনটেন করতে হবে। তো পেশেন্টের ফ্লুইড যখন দেবা, সবসময় পেশেন্টের আইদার নর্মাল স্যালাইন অথবা তোমার হাইপারটোনিক স্যালাইন দিতে হবে। যদি পেশেন্টের সিভিয়ার হাইপোনেট্রিমিয়া থাকে, তাহলে সেখানে 3% সোডিয়াম ক্লোরাইড লাগবে। মডারেট টু সিভিয়ার হাইপোনেট্রিমিয়া থাকলে 3%। আদারওয়াইজ তুমি
আইসোটেনিক স্যালাইন, দ্যাট ইজ 0.9% স্যালাইন দিতে হবে। কেমন? সাবারগ্রানেট হ্যামোরেজের বেলা সবসময় তোমাকে পজিটিভ ব্যালেন্স রাখতে হবে, সবসময় তোমাকে পজিটিভ ব্যালেন্সে রাখতে হবে। পজিটিভ ব্যালেন্স মানে তার আউটপুট যা তার থেকে তোমার ফ্লুইড বেশি, ধরো 3 লিটার্স এর মতো বা একটু বেশি দেওয়া রাখতে পারে কি, আউটপুট যা তার থেকে তোমার ফ্লুইড ইনটেক তার বেশি হইতে হবে। পেশেন্ট যদি মুখে খেতে পারে তাহলে মুখে অ্যালাউ করতে হবে, আর যদি মুখে না খেতে পারে তাহলে তুমি রাল স্ট্রিপ দিয়ে ফিটিং দেবা, তার সাথে প্যারেন্টারাল ফ্লুইড দেবা, টোটাল ফ্লুইড মিলে তাকে 3 লিটার্স এর মতো দিতে হবে। এই যে 3 লিটার্স আমরা ফ্লুইড দেবো, কেমন? এই 3 লিটার্স হাইপোটেনিক স্যালাইন কখনই দেওয়া যাবে না। ডোন্ট গিভ এনি হাইপোটেনিক স্যালাইন, অলওয়েজ আইদার আইসোটেনিক স্যালাইন অথবা হাইপারটোনিক স্যালাইন। এখন যদি পেশেন্টের মডারেট টু সিভিয়ার হাইপোনেট্রিমিয়া থাকে তাহলে তুমি 3% সোডিয়াম, মাইল্ড হাইপোনেট্রিমিয়া থাকে তাহলে 0.9% সোডিয়াম ক্লোরাইড দাও। কেমন? তাহলে পেশেন্টের ফ্লুইড ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করলাম, পেশেন্টের নিউট্রিশন মেনটেন করবা। আমরা পেশেন্টের 3টে এইস মেনটেন করি। 3টে এইস মানে হচ্ছে, এক এইস হচ্ছে হাইপারটেনশন মেনটেন করতে হবে। পেশেন্ট আসলো, দেখলো যে প্রেশার একটু বেশি আছে, দেখা গেল যে 170 বা 180 নিচে দেখা গেলো 100, দাম করে তুমি একটা পেশেন্টের প্রেশারের খাওয়াই দিলা, মানে অ্যান্টিহাইপারটেনসিভ ড্রাগ। এই পেশেন্টে 3 মেনটেন করতে হবে। 3 এর একটা হচ্ছে হাইপারটেনশন, 2 নম্বর হচ্ছে হাইপারভলিউমিয়া, 3 নম্বর হচ্ছে হেমোডাইলিউশন। হাইপারটেনশন তো বললামই যে আসার সাথে সাথে পেশেন্টের প্রেশার বেশি দেখলে তুমি এর সাথে সাথে তুমি প্রেশার ওষুধ দেবে না, কারণ এই পেশেন্টের প্রেশার বেশি মেনটেন করতে হবে। 2 নম্বর হচ্ছে হাইপারভলিউমিয়া, পেশেন্ট যেটা বলতেছিলাম যে পেশেন্টের পজিটিভ ব্যালেন্স রাখতে হবে। হাইপারভলিউমিয়া, তুমি যদি এই পেশেন্টের যদি হাইপোভলিউমিয়া, যদি ভলিউম কমে যায় তাহলে সেরিব্রাল ব্লাড ভেসেল ওই জায়গায় ভ্যাসোস্পাজম হয়ে আরো ইনফেকশন হয়ে যাবে, কাজেই তার হাইপারভলিউমিয়া মেনটেন করতে হবে। আর হচ্ছে হেমোডাইলিউশন। হেমোডাইলিউশন মানে ফ্লুইড বেশি দিয়ে তার হেমো কনসেন্ট্রেশন যাতে না হয়, হেমোডাইলিউশন মেনটেন করতে হবে। আদারওয়াইজ যদি হেমো কনসেন্ট্রেশন হয় তাহলে তোমার ভ্যাসোস্পাজম হয়ে আবার একটা স্ট্রোক হয়ে যাবে, ইনফেকশন হয়ে যাবে। কাজেই 3টা এইস মেনটেন করতে হবে, হাইপারটেনশন, হাইপারভলিউমিয়া এবং হেমোডাইলিউশন। কাজে তাহলে তোমার সবসময় পজিটিভ ব্যালেন্সে লাগতে হবে, ফ্লুইড দিতে হবে। সেটা কি ধরনের ফ্লুইড দিতে হবে? আইদার আইসোটোনিক স্যালাইন অথবা হাইপারটোনিক স্যালাইন। পেশেন্টের মুখে খেতে পারলে তাকে নিউট্রিশন মেনটেন করো, মুখে দাও এবং প্যারেন্টালি দাও। আর পেশেন্ট যাতে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স যদি থাকে সেই ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেকশন করতে হবে। আচ্ছা, এর সাথে যে পেশেন্টের যেটা বলছিলাম যে পেশেন্টে তোমার যেহেতু ব্লাড ভেসেলগুলো, সেরিব্রাল ভেসেলগুলো ভ্যাসোস্পাজম হইতে পারে, এই জন্য ভ্যাসোস্পাজম না হয় সেই কারণে আমরা একটা ওষুধ দিই, সেটা হচ্ছে নিমোডিপিন। এটা হচ্ছে ক্যালসিয়াম চ্যানেল ব্লকার। এই ক্যালসিয়াম চ্যানেল ব্লকার ইট উইল প্রিভেন্ট দ্য ভ্যাসোস্পাজম। প্রথম 2 থেকে 3 সপ্তাহ এই ভ্যাসোস্পাজম হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য আমরা তাকে কি দেবো? এই নিমোডিপিন। আমরা ওরালি, আমাদের দেশে ইনজেকশন পাওয়া যায় না, আমরা ওরালি ইউজ করি 30 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি, 30 মিলিগ্রাম 60 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি দেয়। একটা ট্যাবলেট 30 মিলিগ্রাম আছে, 2টা করে আমরা 5 বার দিই। কতদিন দেয়? ইউজুয়ালি 21 দিনের মতো দেয়, 3 সপ্তাহ। 3 সপ্তাহের মধ্যে ভ্যাসোস্পাজম যাতে না হয় সেজন্য। 3 সপ্তাহ পরে সাধারণত ভ্যাসোস্পাজম হয় না। প্রথম থেকে শুরু করে 3 সপ্তাহের মধ্যে ভ্যাসোস্পাজম হইতে পারে, প্রথম 1 থেকে 2 সপ্তাহে ম্যাক্সিমাম সম্ভাবনা থাকে, এই জন্য আমরা টোটাল 3 সপ্তাহ দিই আর কি। তাহলে একটা ট্যাবলেটে 30 মিলিগ্রাম আছে, 2টা করে আমরা 5 বার 21 দিন দিই। তাহলে এই নিমোডিপিন কিভাবে কাজ করে? তাহলে ইট উইল প্রিভেন্ট দ্য ভ্যাসোস্পাজম। একটু আগেই বলছি যে পেশেন্টের যদি সেরিব্রাল ভেসেলগুলা স্পাজম হয় তাহলে তার ব্রেনে ব্লাড সাপ্লাই কাট অফ হয়ে যাবে, তখন কি ইনফেকশন হয়ে যাবে, তখন আর একটা স্ট্রোক হয়ে যাবে। এই জন্য ভেসেলগুলা স্পাজম না হয়, সেই স্পাজম প্রিভেন্ট করার জন্য আমরা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার কোনটাতে? নিমোডিপিন দিই। বুঝতে পারলাম? আচ্ছা, তাহলে পেশেন্টের এরপরে পেশেন্টের আবার সাবরাগনাল হ্যামোরেজের পেশেন্টের কনভালশন হওয়ার সম্ভাবনা থাকে, এই জন্য যে একটা অনেক সময় একটা অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ আমরা দিয়ে দিই, অ্যান্টি কনভালসেন্ট। সেটা যখন আমরা এপিলেপসি পরে তখন তোমাদের অ্যান্টি কনভালসেন্ট ড্রাগ
তারপরে তোমরা তো ফার্মাকোলজি পড়ে আসছো, আমরা একটা অ্যান্টিকনভালসেন্ট ইউজুয়ালি সাধারণত পেনিটোয়েন অথবা কার্মামাজিমিন এই জাতীয় একটা ড্রাগ আমরা দিয়ে দিই। পেশেন্টের কনভালশন না হলেও আমরা প্রোফিলাক্টিক্যালি একটা অ্যান্টিকনভালসেন্ট দিয়ে দিই। উদ্দেশ্য হচ্ছে যদি এই পেশেন্টের একটা কনভালশন হয়ে যায় তাহলে তো পেশেন্ট আরো খারাপ হয়ে যাবে, কেমন? তাহলে আমরা একটা অ্যান্টিকনভালসেন্ট দিই। পেশেন্টের যে কথাটা আমি বলতেছিলাম যে পেশেন্ট ডাক্তারদের কাছে আসে সাধারণত একটা হলো ব্যথা আর একটা হলো রেসপিরেটরি ডিস্ট্রেস। এটার জন্য দেখবা যে তোমরা যখন ডাক্তার হবা, যখন যে পেশেন্টের প্রিভিলেজ দিতে হবে যে পেশেন্টের আগে তার ব্যথা রিলিভ করতে হবে, অথবা যদি শ্বাসকষ্ট থাকে সেটা আগে তুমি রিলিভ করবা। তো যেহেতু তার মাথা ব্যথা এবং এটা ইনটলারেবল, এরকম মাথা ব্যথা তার কখনই হয় নাই, কাজে এই ব্যথা তোমাকে কমাইতে হবে। এই ব্যথা কমানোর জন্য আমরা কি দিই? ডোন্ট গিভ এনি এনএসাইড, কোনো এনএসাইড দেবো না। এনএসাইড দিলে তারা ব্লিডিং হওয়ার সম্ভাবনা আরো বেড়ে যায়। এটা আমরা কি ধরনের দিই? নন নার্কোটিক অ্যানালজেসিক্স, সেন্ট্রাল অ্যাক্টিং, যেমন ট্রামাডল ওষুধ দেয় আর কি, এটা নন নার্কোটিক, কেমন? তো নন নার্কোটিক সেন্ট্রাল অ্যাক্টিং অ্যানালজেসিক ট্রামাডল আমরা দিই সাধারণত, অথবা প্যারাসিটামল যদি প্যারাসিটামলে ব্যথা না কমে তার সাথে সাথে আমরা ট্রামাডল দিয়ে দিই। তাহলে এই মাথা ব্যথা কমানোর জন্য আইদার একটা হচ্ছে ট্রামাডল আর তার সাথে তুমি প্যারাসিটামলও দিতে পারো। প্যারাসিটামল যদি প্যারাসিটামল অনেক সময় কমে না, সেই জন্য প্যারাসিটামলের সাথে আমরা ট্রামাডল দিয়ে দিই। আর যেটা বলতেছিলাম যে তার যাতে কনভালশন না হয়, কনভালশন যদি হয়ে যায় তাহলে তো তোমাকে অ্যান্টি কনভালশন দিতে হয়, আর অনেক সময় আমরা প্রোফাইলেক্টিক অ্যান্টি কনভালশন দিই। আচ্ছা, তারপর হচ্ছে তার পেশেন্টের বাউল ব্লাডার দিকে খেয়াল রাখতে হবে। বাউল যদি মুভ না করে তাহলে তোমার ল্যাক্সেটিভ দিতে হবে। ব্লাডার দিয়ে খেয়াল রাখতে হবে যে ব্লাডার ই করতেছে কিনা, তোমার যদি ই না হয়, রিটেনশন থাকে অথবা ই কখনো কখনো ক্যাথেটারাইজেশন পর্যন্ত হতে পারে। এইটা হচ্ছে তোমার মেডিকেল ম্যানেজমেন্ট, বুঝতে পারছো? তাহলে আমরা একটা বলছি হলো সিমটোমেটিক এন্ড সাপোর্টিভ ম্যানেজমেন্ট। পেশেন্টের ফ্লুইড, ইলেকট্রোলাইট, পেশেন্টের নিউট্রিশন মেনটেন করো। পেশেন্টের ফ্লুইডকে সাধারণত আমরা পজিটিভ ব্যালেন্স মেনটেন করবো, এবার 3 লিটার্সের মতো ফ্লুইড দিতে হবে। তার ইলেকট্রোলাইট ইমব্যালেন্স থাকলে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স কারেকশন করতে হবে। পেশেন্টের ভ্যাসোস্পাজম যাতে না হয় সেই জন্য আমরা নিমোডিপিন দেবো, সাধারণত 60 মিলিগ্রাম 5 টাইমস ডেইলি ফর about 21 ডেজের মতো দেই। পেশেন্টের একটা অ্যান্টি কনভালসেন্ট দিতে হবে, আমরা তোমার পেনিটোয়েন দিতে পারি অথবা কার্মামাজিপিন দিতে পারি। পেশেন্টের মাথা ব্যথা কমানোর জন্য আমরা প্যারাসিটামল অথবা এর সাথে আমরা ট্রামাডল দিতে পারি, কেমন? আর ট্রামাডল তোমার মুখে ওরালিও পাওয়া যায়, সাবজেটিভও পাওয়া যায়। আর বাউল যাতে ক্লিয়ার হয় সেই জন্য আমরা ল্যাক্সেটিভ দিতে হবে। ইউরিনের যাতে ক্লিয়ার সেদিকে খেয়াল রাখতে হবে। এইটা হচ্ছে তোমার মেডিকেল ম্যানেজমেন্ট। এই ম্যানেজমেন্টের সাথে প্রথম তো তার এবিসি কেয়ার প্লাস এই ম্যানেজমেন্ট করো। এর সাথে তোমার দেখতে হবে যে পেশেন্টের কোন আর্টারিতে তার এনিউরিজম, যদি এটা এনিউরিজম রাপচার হওয়ার জন্য ব্লিডিং হয়েছে, সাফারকন হ্যামারেজ হয়েছে, কাজে কোন আর্টারিতে তার এনিউরিজম আছে। এই এনিউরিজম লোকেট করার জন্য আমরা কি করছিলাম? এনজিওগ্রাম করছিলাম, তাই তো? তাই না? এনিউরিজম কোন আর্টারিতে লোকেট আছে, এটা কি অ্যান্টারি কমিউনিকেটিং আর্টারিতে, এটা পোস্টেরিয়র কমিউনিকেটিং আর্টারিতে, না মিডল সেরিব্রাল আর্টারিতে, না বেজিলার আর্টারি, কোন আর্টারিতে এনিউরিজমটা আছে সেটা লোকেট করতে হবে। সেটা লোকেট করার পরে সেটা আমরা কি দিয়ে লোকেট করব? এনজিওগ্রাম। সেটা সিটি এনজিওগ্রাম অফ দ্য ব্রেন হইতে হবে। আর মোস্ট মানে স্পেসিফিক ই হচ্ছে ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম অফ দ্য ব্রেন। এটা হলো সবচেয়ে স্পেসিফিক। আমাদের ইস্যু হয় নিনসি হয়, বঙ্গবন্ধুতে হয়, কেমন? তাহলে আমরা ডিজিটাল সাবট্রাকশন এনজিওগ্রাম করতে পারি। এটা করার পরে যে কোন আর্টারিতে এনিউরিজম আছে, এনিউরিজম এটা তো মেডিসিন দিয়ে ভালো করা যাবে না, এটা তো তোমার সার্জিক্যাল অ্যাপ্রোচ করতে হবে। এখন প্রথম বলছি যে মেডিকেল ট্রিটমেন্ট, 2 নম্বর হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। এখন সার্জিক্যাল ট্রিটমেন্ট কয়টা অ্যাপ্রোচ আছে আমার, এটা এখানে সার্জিক্যাল ইস্যুর মধ্যে একটা ক্লিপিং করে দেয়। এই যে তোমরা দেখতেছো এই যে তোমার মেয়েকে একটা ক্লিপ করাই যায়। তোমরা মেয়েরা যে চুলে যে ক্লিপ করো, এটা হলো অপারেশন যারা করে, আমাদের নিউরোসার্জন যারা আছে
ওনারা এই এনিউরিজমের ব্রেনে অপারেশন করে এই এনিউরিজমের নেকে একটা ক্লিপ পরাই দেয়। এটা হচ্ছে সার্জিক্যাল অ্যাপ্রোচ, সার্জিক্যাল ট্রিটমেন্ট। এটা কারা করে? নিউরোসার্জনরা। তাহলে নিকে একটা ক্লিপিং করে, ক্লিপিং বাই নিউরোসার্জন, মানে ব্রেন অপারেশন করে এটা একটা ক্লিপ করাই দেয়। তোমরা চুলে যেরকম ক্লিপ করো কিন্তু এত সহজ না। এটা অপারেশন করে, ব্রেনে অপারেশন করে যে আর্টারিতে তোমার এই তোমার এনিউরিজম, সেই এনিউরিজমের এই নেকে যাইয়া এইভাবে ক্লিপ করাই দেয়। এটা হচ্ছে বাই সার্জন, নিউরোসার্জন। আর একটা ট্রিটমেন্ট আছে, সেটা হচ্ছে ইন্টারভেনশনাল নিউরোলজিস্ট যারা, তারা কি করে? তারা হচ্ছে এটা ভাস্কুলার ক্যাথেটার পরায়, ভাস্কুলার যে ফিমোরাল আর্টারি দিয়া ভাস্কুলার অথবা রেডিয়াল আর্টারি, কমনলি সাধারণত ফিমোরাল আর্টারি দিয়া তোমার ভাস্কুলার ক্যাথেটার পরায় হার্টের ভিতর দিয়ে তোমার ক্যারোটিড আর্টারি দিয়া, যেখানে তোমার এনিউরিজম সেখানে যাইয়া এই এনিউরিজমের ভিতরে কয়েল পরাই দেয়। এটা প্লাটিনাম কয়েল। এই এনিউরিজমের ভিতরে প্লাটিনাম কয়েল এখানে ডিপ্লয় করে দেয়। যখনই এখানে কয়েল পরাই দিল, কয়েলটা হচ্ছে একটা ফরেন পার্টিকেল, যখনই এর সাথে ব্লাড এর কন্ট্যাক্টে আসবে তখন কি হবে? থ্রোম্বাস তৈরি হবে। থ্রোম্বাস তৈরি হলে আস্তে আস্তে এটা ব্লক হয়ে যাবে আর কি। তাহলে এইটা করে হচ্ছে কারা? এটা হচ্ছে ইন্টারভেনশন নিউরোলজিস্ট। আর যেটা ক্লিপ করে কারা? ক্লিপিং করে হলে বা নিউরোসার্জন। আর কয়েলিং করে কারা? নিউরোলজিস্টরা। তাহলে এটা হচ্ছে স্পেসিফিক ট্রিটমেন্ট। প্রথম হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট, আর এটা হচ্ছে সার্জিক্যাল ট্রিটমেন্ট। সার্জিক্যাল ট্রিটমেন্ট দুই ধরনের আছে, একটা ক্লিপিং বাই নিউরোসার্জন অথবা কয়েলিং বাই নিউরোলজিস্ট। এই দুই ধরনের ট্রিটমেন্ট। এটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। তোমাদের কার কোনো কোয়ারি আছে এই চিকিৎসা যেটা বললাম? তাহলে স্পেসিফিক প্রথম হচ্ছে মেডিকেল ট্রিটমেন্ট দিতে হবে। মেডিকেল ট্রিটমেন্টের পরে হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। এটা স্পেসিফিক ম্যানেজমেন্ট দুই ধরনের আছে, একটা ক্লিপিং করানো যায়, আর একটা হচ্ছে কয়েলিং করানো যায়। ক্লিপিং বাই নিউরোসার্জন আর কয়েলিং বাই নিউরোলজিস্ট। কেমন? ইন্টারভেনশন যারা করে তারা এই ক্লিপ করে, কয়েল পরাই দেয়। এই জায়গায় ব্রেন অপারেশন করা লাগে না। এখানে ধরো ফিমোরাল আর্টারি দিয়ে ভাস্কুলার ক্যাথেটার ঢুকে এই যে একদম ব্রেনে চলে এসে এখানে এসে এই আর্টারি সে তোমার এনিউরিজমের ভিতর দিয়ে এখানে কয়েল ডিপ্লো করে দেয়, কয়েল পরাই দেয়। হ্যাঁ, যেহেতু কয়েলটা একটা ফরেন পার্টিকেল, ওই জায়গায় যখনই কয়েল পরাইলো তখন ওর ভিতরে এসে ব্লাড কন্ট্যাক্ট আসলো, এটা হয়ে গেল, থ্রোম্বাস হয়ে গেল, আস্তে আস্তে এটা হয়ে যাবে, অর্গানাইজড হয়ে যাবে। এটা হচ্ছে তোমার স্পেসিফিক ম্যানেজমেন্ট। মর্টালিটি প্রগনোসিস হচ্ছে তোমার অ্যাবাউট 30% পেশেন্ট এই হ্যামোরেজ, এই সাফার হ্যামোরেজ, অ্যাবাউট 30% পেশেন্ট মারা যায় হচ্ছে উইদিন 24 আওয়ার্স। 100 পেশেন্ট যদি সাফার হ্যামোরেজে হয়, তার মধ্যে 30টা পেশেন্ট প্রথম 24 ঘন্টার মধ্যে মারা যায়। আর থাকলো কত? 70%। এই 70% পেশেন্টের 40% পেশেন্ট প্রথম 4 সপ্তাহের মধ্যে মারা যায়। তাহলে দেখো 40 আর 30 কত হইলো? 40 আর 30 70%। প্রথম 1 মাসের মধ্যে 70% পেশেন্ট মারা যেতে পারে। আর থাকে কত? 30% পেশেন্ট। এই 30% পেশেন্ট 3% অ্যানুয়ালি, তার মানে প্রতি বছর এই পেশেন্টের মধ্যে 3% লোক মারা যেতে পারে। কাজে দেখো এই পেশেন্টের, তাহলে আমি বললাম কি প্রথম মানে প্রগনোসিস হচ্ছে সাবঅ্যারাকনয়েড হ্যামোরেজের প্রগনোসিস খুব একটা ভালো না। কেমন? এটা 30% পেশেন্ট মারা যায় প্রথম 24 ঘন্টার মধ্যে। তারপর 40% পেশেন্ট মারা যায় প্রথম 4 সপ্তাহের মধ্যে। তারপর যে রিমেনিং পেশেন্ট থাকে তার থেকে 3% অ্যানুয়ালি, মানে প্রতি বছরে 3 করে মারা যেতে পারে। আচ্ছা, প্রথম 24 ঘন্টা যে পেশেন্ট বা প্রথম দিক দিয়ে যে পেশেন্টগুলো মারা যায়, সেগুলো বেশিরভাগ ক্ষেত্রে মারা যায় কিভাবে? রিব্লিডিং হওয়ার জন্য, আবার সেকেন্ড টাইম আবার ব্লিডিং হয়। বুঝতে পারছো? কাজে এই স্পেসিফিক ম্যানেজমেন্ট এই জন্য প্রয়োজন হয়।
এবং আমরা সাধারণত 2 সপ্তাহ আগে সাবআরগানাল হ্যামারেজের পেশেন্ট সাধারণত ওয়ার্ডের থেকে ছাড়ি না। 2 সপ্তাহ আগে আমরা সাধারণত ওয়ার্ডের থেকে ছাড়ি না এই কারণে। কারণ এই দেখো অন্য তোমাদের তোমার ইসকেমিক স্ট্রোক বা হ্যামারেজিক স্ট্রোক, এই এনিউরিজমে যদি ব্লিডিং হয়, এটা তো বাইরে থেকে কোনো ওষুধ নাই বা নেই যে ওই ব্লিডিং বন্ধ করে দেওয়া যাবে। কারণ ওই যে তো মাস্কুলার কোনো কোট নাই যে এটা ব্লিডিং হইতেছে কন্ট্যাক্ট করবে একসময় বন্ধ হয়ে যাবে, তা তো না। এটা যদি আপনি সে বন্ধ না হয় তাহলে তো মানে বাইরে থেকে কোনো ওষুধ নাই যে এই ওষুধ দিলে ওটা বন্ধ হয়ে যাবে, এরকম তো কোনো ওষুধ নেই। তার মধ্যে একটা মানে স্পেসিফিক ম্যানেজমেন্ট হচ্ছে আইদার অপারেশন অথবা মানে ক্লিপিং অথবা কয়েলিং, এটা হচ্ছে স্পেসিফিক ম্যানেজমেন্ট। কেন এনিউরিজম যদি থাকে তাহলে তো হয়তো রোগী এই তারিখ হয়তো স্পন্টেনিয়াস ব্লিডিং বন্ধ হয়ে গেল, কিন্তু আবারও তো ব্লিডিং হইতে পারে যে কোনো সময়। সেই জন্যই তোমার ওই আইদার কয়েলিং অথবা ক্লিপিং করা লাগে। আচ্ছা, তুমি তোমার সাবআরগানাল হ্যামারেজের তোমাদের কোনো কোয়ারি আছে নাকি? কোনো কোশ্চেন থাকলে বলো, আমি সেভাবে বলো। স্যার নমস্কার। বলো। স্যার সাবআরকানাল হেমোরেজের কমপ্লিকেশনে অ্যাকিউট মায়োকার্ডিয়াল ইনফ্রাকশন কেন হচ্ছে? পেশেন্টের তো এটা তো স্ট্রেস কন্ডিশন, তো স্ট্রেস কন্ডিশনে তো তোমরা জানো যে কোনো পেশেন্ট স্ট্রেস কন্ডিশনে গেলে তোমার কিছু হরমোন রিলিজ হয়, অ্যাড্রিনালিন, নরএড্রিনালিন, এগুলো রিলিজ হয়। নরএড্রিনালিন তোমরা জানো যে এটা তোমার হার্টের পর তোমার কন্ট্রাকশন করে, বুঝতে পারছো? যখনই হলো তখন দেখা গেলো যে আগে থেকে তার যদি ধরো আইএসডি ছিল হয়তো বা আইএসডি নাও থাকতে পারে, যদি তাহলে ভ্যাসোস্পাজম কর্নারি আর্টারি স্পাজম হইয়া তখন তো তোমার আইএসডি ডেভেলপ করতে পারে, ইভেন এমআইও হয়ে যেতে পারে। এই জন্য সাবআরগানাল হ্যামারেজ, ইভেন নট অনলি সাবআরগানাল হ্যামারেজ, যে কোনো স্ট্রেস কন্ডিশনে গেলেই, যে কোনো স্ট্রেসফুল কন্ডিশনে গেলে তোমার এই হরমোনগুলো স্ট্রেস হরমোন রিলিজ হয়, বিশেষ করে নরএড্রিনালিন, অ্যাড্রিনালিন, এগুলো হার্টের পরে তোমার হার্ট কন্ট্রাকশন করে আর কি। কেমন এটা কন্ট্রাকশন করার জন্য ভ্যাসোস্পাজম হয়, কর্নারি আর্টারি স্পাজম হয়, যার কারণে তোমার এরকম একুটেমাই বা ইভেন এরিথমিয়া, এলভিএফ এগুলো ডেভেলপ করে। এই জন্য কোনো পেশেন্ট যদি আমরা ধরো সাবআরগানাল হ্যামারেজ নিয়ে গেলাম, আমরা সাবআরগানাল হ্যামারেজ নিয়ে আসলো, আমরা হয়তো খেয়াল করলাম ব্রেনের দিকে, কিন্তু ওদিকে হার্টে যে সমস্যা হইলো ওইটা চিকিৎসা করলাম না, তাহলে তো পেশেন্ট ওদিকে ওর জন্য মারা যেতে পারে। সেই জন্য বলছি যে পেশেন্টের সেরিব্রাল কমপ্লিকেশন যেমন এক্সট্রা সেরিব্রাল কমপ্লিকেশন হইতে পারে, বিশেষ করে কার্ডিয়াক, হার্টের দিকে খেয়াল রাখতে হবে। থ্যাংক ইউ স্যার। এখানে যেহেতু হ্যামারেজ হয়েছে, এখানে কিন্তু সাবআরগানাল হ্যামারেজ, এখানে কিন্তু ওই তোমার অ্যান্টিপ্লেটিলেট, তারপর অ্যান্টিকোগুলেন্ট বা থ্রোম্বোলাইটিক ড্রাগ কোনো ওষুধ কিন্তু দেওয়া যাবে না, অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। মনে আছে তো? যেমন হ্যামারেজিক স্ট্রোকে আমি বলছিলাম যে কোনো ধরনের অ্যান্টিকোগুলেন্ট, থ্রোম্বোলাইটিক, অ্যান্টিপ্লেটিলেট এগুলো অ্যাবসলিউটলি কন্ট্রাইন্ডিকেটেড। সাবআরগানাল হ্যামারেজে এগুলো দেওয়া যাবে না। এমনও হয়েছে যে এরকম হয়েছে যে ধরো পেশেন্ট মাথা ব্যথা আছে, ওদিকে আবার বুকে ব্যথাও আছে, যেহেতু আইএসডি হয় বা একুটেমাই হয়, দেখা গেল যে সের কাছে গেছে, কার্ডিওলজিস্টের কাছে গেছে, সে মাথার দিকে হয়তো খেয়াল করে নাই। কেমন ওদিকে এমআর ম্যানেজমেন্ট দিছে, এমআর ম্যানেজমেন্ট হয়তো দেখা গেল যে সে স্ট্রেপ্টোকাইনেস দিছে অথবা তার পেশেন্টের অ্যান্টিপ্লেটিলেট ড্রাগ দিছে, কিন্তু তার মাথায় যে সমস্যা আছে সে তো আর সে খেয়াল করে নাই, তখন তো পেশেন্ট ওই চিকিৎসা দিতে এই পেশেন্ট মারা গেছে আর কি। এই জন্যই যে আগে তুমি কনফার্ম হবা যদি কোনো এরকম হার্টের রোগী অথবা যদি ব্রেনের রোগী, যদি হ্যামারেজিক স্ট্রোকে এক্সক্লুড করতে হবে, সাবআরগানাল হ্যামারেজ এক্সক্লুড করতে হবে, আর তার সাথে যদি হার্টেরও সমস্যা থাকে তাহলে সেইভাবে চিকিৎসা করতে হবে। তোমাদের কোনো আর কোনো কোয়ারি আছে? আচ্ছা, তোমাদের কিন্তু এটা সবসময় খেয়াল রাখবা যে সাবআরগানাল হ্যামারেজের পেশেন্টের মেইন কারণ হচ্ছে তোমার এনিউরিজম রাপচার। এনিউরিজম রাপচার 85% ক্ষেত্রে হচ্ছে এনিউরিজম রাপচার করে, সেদিকে খেয়াল রাখবো। এটা পেশেন্ট দেখা গেলো যে
হাইপারটেনশন আছে বা হাইপারটেনশন সময় ডেভেলপ করছে, হাইপারটেনশনের জন্য কিন্তু তার সাবঅর্গানাইট ব্লিডিং হয়নি। এখানে হচ্ছে এনিরিজম রাপচার করার জন্য ব্লিডিং আছে। আচ্ছা, তোমাদের হলো সম্ভবত নার্ভাস সিস্টেম, আমাকে যেটা ডাক্তার বললো, সজীব বলল, তোমাদের বোধহয় বৃহস্পতিবার থেকে নার্ভাস সিস্টেমের ওয়ার্ড আছে বোধহয়। আচ্ছা, দেখি আমি কদিন ক্লাস নিয়ে আমি তোমাদের সাথে জানাই দেবো আর কি। বৃহস্পতিবার থেকে ক্লাস নেবো, ওই সকালে ওয়ার্ড টাইম আর কি, 9:30 থেকে 11টা। আচ্ছা দেখি, ওই আমরা প্রথম এক্সামিনেশন পরে, এক্সামিনেশন হয়তো 2 দিন লাগুক 3 দিন লাগুক, এক্সামিনেশন পরেই তারপরে ডিজিজ, বিশেষ করে স্ট্রোক, মেনিনজাইটিস, যেগুলো তোমাদের সাধারণত কেস থাকে সেভাবে একটু পড়াবো। দেখি বৃহস্পতিবার থেকে মনে হয় যে দেখি ডাক্তার সজীব কি বলে আমার, দেখি। তো তোমাদের সাথে আমি হয়তো বৃহস্পতিবার ক্লাস আছে আমি। আচ্ছা, তোমরা পড়াশোনা করো। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো। স্যার আমরা কি এটা প্রিভেন্ট করতে পারি সাবঅ্যারাকনোয়েড হেমোরেজ আগে থেকে? হ্যাঁ, প্রিভেন্ট তো করতে পারি। যদি বললাম, যদি ধরো কোনো পেশেন্টের হয়তো দেখা গেল যে কথার কথা ওই পেশেন্টের ধরো সাবঅর্গান হেমোরেজ, যে তার বেরিয়ে এনিরিজম আছে, এখন তার ফার্স্ট ডিগ্রি, তার ছেলে মেয়েও তাদেরও এনিরিজম থাকতে পারে। দেখা গেল যে ওই পেশেন্টের এর মানে সাবঅর্গান হেমোরেজ আছে, সাথে তার পলিসিস্টিক কিডনি আছে, কাজে তার ফ্যামিলির ভিতর ছেলে মেয়েরও থাকতে পারে। কাজে তাদের যদি আমি স্ক্রিনিং করি, তাদের যদি আমি ব্রেনে দেখি এনজিওগ্রাম করি, তাহলে এনজিওগ্রাম করলে দেখা যায় যে তার এনিরিজম থাকতে পারে। যদি এনিরিজম থাকে তাহলে এটা মানে করতে হবে, চিকিৎসা করতে হবে। কি বলছো, বুঝতে পারছো তো? এটা তো রুটিনলি সবারই করা হয় না। যদি তার ধরো পলিসিস্টিক কিডনি ডিজিজ হয়, ওই পলিসিস্টিক কিডনি পেশেন্ট দেখা গেলো তার সাবঅর্গান হেমোরেজ নিয়ে এসছে, ব্রেনে দেখা গেলো তার এনিরিজম আছে, এখন তার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে তার ছেলে মেয়ে বা ভাই বোন তাদেরও থাকতে পারে। তাদের যদি আমরা এনজিওগ্রাম করি, সেরিব্রাল এনজিওগ্রামে যদি তাদের এনিরিজম ধরা পড়ে, তাহলে চিকিৎসা করতে হবে। তাহলে আমরা কিন্তু এটা মেডিসিন দিয়ে তার এটা ভালো করা যাবে না। এটা তোমার স্ক্রিনিং করে যদি দেখা যায় যে তার এনিরিজম আছে, তাহলে এনিরিজম আজের ক্লিপিং অথবা কয়েলিং করতে হবে। কি বলছো, বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, ঠিক আছে, তোমরা সবাই ভালো থেকো। কেমন নেক্সট হয়তো বৃহস্পতিবার থেকে হয়তো আমার অনলাইনে। আচ্ছা ঠিক আছে, ভালো থেকে। থ্যাংক ইউ স্যার। নমস্কার স্যার। আচ্ছা, স্যার আসসালামু আলাইকুম। না আদা। শোনো, আমি ওই আমার একটু লিঙ্ক দাও ওদের। তো আমার তো হয়তো 3-4 দিন করে, 3-4 দিন আমাদের আইফোন স্যার, হ্যাঁ আইফোন না আইফোন, হ্যাঁ কোনটা একটা স্কুলে যান, কিছু দেবো। স্কুলে এখন স্কুল আছে না, স্কুলে যেটা ডাউনলোড করেন।